রফিকুল, এখানে যেটা জানার, তোমার জন্ম কোথায়? আমি এই শহরের ভূমিপুত্র, জলপাইগুড়ি। মার্চেন্ট রোডে রহমান হাউস আমার জন্মস্থান জায়গা। মার্চেন্ট রোডে রহমান হাউস মানে হচ্ছে মুক্তা ভবনের উল্টো দিকের গলিতে, সেখানে তোমার জন্ম একদম। আচ্ছা, বাবার নাম? আমার বাবার নাম, এখন তো বাবা নেই, প্রয়াত, আমরা মরহুম বলি, মরহুম ফরিদ ইসলাম। আচ্ছা, এবার বাবা কোন প্রফেশনে ছিলেন? বাবা ইন্ডিয়ান ডিফেন্স সার্ভিসে ছিলেন। ডিফেন্স সার্ভিসে ছিলেন, ইলেকট্রিক্যাল এন্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোরের উনি এনসিও ছিলেন। 1971 এপ্রিল 1971 উনি আর্মিতে এনরোল করেন নিজেকে। আচ্ছা, আর এই পৈতৃক বাড়ি কোথায় তোমার? পৈতৃক বাড়ি মানে বাবার বাড়ি যেটা, সেটা ফুলবাড়ি, শিলিগুড়ি ফুলবাড়ি। শিলিগুড়ি ফুলবাড়ি। তারপরে বাবা ওখানে চাকরি পাওয়ার পর কি? তারপরে আমার জন্ম হয়েছে মার্চেন্ট রোডে রহমান হাউসে, কিন্তু আমার শৈশব কেটেছে সেকেন্দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশে। হ্যাঁ, এই জায়গাটা তখন তোমার এজ কত? ছোট, 4-5 বছর হবে ম্যাক্সিমাম, 3 থেকে 5 বছর হবে। তখন তোমার স্কুলিং হয়নি? না না না। ফার্স্ট স্কুলিং কোথায় হলো? ফার্স্ট স্কুলিং মার্চেন্ট রোড সৌদাগরপট্টি স্কুল, আর আর প্রাইমারি বিদ্যালয় যেটা সৌদাগরপট্টি। তখন বয়স কত? 3-4 হবে। সেকেন্দ্রাবাদ থেকে এসে আমার এখানে অ্যাডমিশন। আচ্ছা, তো জন্মের পরে তুমি সেকেন্দ্রাবাদ, শৈশবটা পুরোটাই আমার ওখানে কেটেছে। ওখানে কেটেছে। তারপরে ওখান থেকে তুমি চলে আসলে আবার এখানে? হ্যাঁ, মার্চেন্ট রোড। যেহেতু একটা কি, তখনকার দিনে তো ইংরেজি মাধ্যম বিদ্যালয় একমাত্র হোলি চাইল্ড স্কুল, সম্ভবত 70 বা 71 এটা। তারপরে আমার বাবা একটা ছিল যে আমি তো যদি ইংরেজি মাধ্যমে পড়াই, কেন্দ্রীয় বিদ্যালয়গুলো তখন অতটা প্রসারিত ছিল না, তো তারপরে আমি কি করব, কোথায় রাখবো, কি করব, এই ব্যাপারগুলোর জন্য তারপরে বাংলা, বাবার একটা ছিল, বাংলা ভাষার প্রতি একটা দুর্বলতা ছিল যে না, আমি বাঙালি, আমার ছেলেকে আমি যদি অন্য কিছু পড়াই তাহলে ছেলে তো আস্তে আস্তে বাংলাই বলতে পারবে না। তো ওই জন্য বাংলা মাধ্যমকেই বাবা। সদরপুরপট্টিতে তুমি কত বছর পড়লে? প্রাইমারি সেকশনটা পড়েছি 1 to 4। হ্যাঁ, 1 to 4। তারপরে চলে যাই বেঙ্গলুরু। বেঙ্গলুরুতে বাবা পোস্টিং হয়ে গেল। ওখানে আমি বাংলা স্কুল পেলাম একটা, ওখানে ক্লাস 5টা ওখানে পড়লাম। আচ্ছা, তারপরে আমি এখানে চলে এলাম আবার জলপাইগুড়ি। হ্যাঁ, আচ্ছা, জলপাইগুড়ি চলে এলাম। গড়ালবাড়ি বলে একটি জায়গা আছে সদর ব্লকের, ওইখানে আমাদের কিছু জমি জায়গা কেনা ছিল। আচ্ছা, ওইখানে টেম্পোরারি একটা শেল্টারের মতন ছিল বাবারই। তো বাবা বললো যে দেখো, মানুষ হতে গেলে গ্রাম থেকে শুরু করতে হবে। আচ্ছা, গরিব কি, গরিবি কি, অভাব কি, এগুলো বুঝতে হবে প্র্যাকটিক্যালি। আর যেহেতু ডিফেন্সের লোক বাবা, প্র্যাকটিক্যাল জিনিসে বেশি বিশ্বাসী, থিওরিটিক্যাল অ্যাসপেক্টে কম। ওই জন্য আমাকে উনি বলছে ম্যাট্রিকুলেশন তোমাকে এই স্কুল থেকেই করতে হবে, গড়ালবাড়ি হাই স্কুল। ওখানে আমি অ্যাডমিশন টেস্ট পরীক্ষা দিয়ে অ্যাডমিশন পেলাম। তো তারপরে ক্লাস 10 অবধি আমি ওখানেই পড়াশোনা করলাম, মানে 6 to 10 ওখানে। আচ্ছা, গড়ালবাড়ি হাই স্কুল। তারপরে মাধ্যমিক কোন ইয়ার? 1988। তারপর তুমি কোথায় আসলে? 88 তারপর আমি আগস্ট মাসে জলপাইগুড়ি আনন্দচন্দ্র কলেজ অফ কমার্স এনরোল করলাম। 11-12 এখান থেকে পড়েছি। তারপরে তখন কলেজে 11-12 পড়লাম। হ্যাঁ, এবং দেন তারপরে কমার্স কলেজে গ্র্যাজুয়েশন ওখান থেকে করলাম। আচ্ছা, গ্র্যাজুয়েশন তোমার কমপ্লিট হলো তাহলে 93। হ্যাঁ, 93 তে গ্র্যাজুয়েশন কমপ্লিট হলো। তার মধ্যে এই গানের জগৎ অল্প অল্প করতে 1990 থেকে আমার গানের শুরু হওয়া। আচ্ছা, তার আগে যখন তুমি স্কুলে পড়তে তখন কি গানের প্রতি তোমার? হ্যাঁ, ওটা ছিল এটা ইনবর্ন বলতে পারো তুমি, মানে গানের তোমার ছিল। আমরা স্কুলে সব বেঞ্চ বাজিয়ে গান করা, এই ব্যাপারগুলো ছিল আর কি। হ্যাঁ, কিন্তু কোনোদিন যে গান গাইবো স্টেজে, সেটা মাথায় কোনোদিনই আসেনি। বাড়ির থেকে কখনো বলা হয়নি যে গান শেখ? বাড়ি থেকে বললাম না, আমার নানাকে সবাই আমরা খুব ভয় পেতাম, আমার বাবাও ভয় পেতেন, কারণ ওনার একটা, আমরা আজকে যেটুকু আছে ওনার সম্মানে পরিচিত, ওনার গুডউইলে আমরা পরিচিত। খান সাহেবের নাতি বলে জলপাইগুড়িতে পুরনো মানুষ যারা, তারা একবার নানার নামটা যদি একবার বলো। মুজিব খান। আচ্ছা, জলপাইগুড়ি আদিল। হ্যাঁ, একদম। আমরা এখানকার এই শহরেরই, আমরা কোথাও থেকে মাইগ্রেট করে আসিনি, এখানকারই আমরা অরিজিন একদম। আচ্ছা, হ্যাঁ, তখন রিক্সা চালাতো বিহারি মানুষ যারা, বিহারের মানুষজন যারা, ওই সমাজ পাড়াতে তাদের ডেরা ছিল। আর গুরজানঝরা বিল্ডিং এর ওখানে একটা বাস স্ট্যান্ড, রিক্সা স্ট্যান্ড ছিল। আচ্ছা, আর রাজমিস্ত্রির যারা কাজ করতেন তখন ওই বিহারের লোকেরাই করতেন, হিন্দি ভাষী লোকেরাই রাজমিস্ত্রি কাজ করতেন, মুটিয়া মজদুরির কাজ করতেন, আর রিক্সা পুলিংটা পুরোটাই ওদের কন্ট্রোলে ছিল। আচ্ছা, গ্রামের মানুষ তো সব তারপরে পরবর্তী পর্যায়ে 90 দশক থেকে আসা শুরু করেছে শহরে, কিন্তু গ্রামের মানুষও তেমন অনেক। আমি গড়ালবাড়িতে তখন এমনও দেখেছি জলপাইগুড়ি শহর চেনে না,
আচ্ছা। এরকম লোকও দেখেছিলাম আমি। তারপরে তুমি কমার্স কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করার পর তারপরে কি করলে? তারপরে তো বাস এই গান বাজনাতে ইনভলভ হয়ে গেলাম পুরো। জবের দিক থেকে জবের ট্রাই করতাম বিভিন্ন জায়গায়। চাকরি? হ্যাঁ, ওগুলো তো তখন তো আমাদের সময় কি, এখন যেমন ইন্টারনেটের যুগ, সমস্ত তথ্য আমরা ইন্টারনেটে পেয়ে যাচ্ছি মুঠোফোনে, কিন্তু ওই সময়টায় আমরা ওই ম্যাগাজিন কর্নার, ওখান থেকে কর্মক্ষেত্র কর্মসংস্থান কিনতাম, অথবা চলন্তিকা পাঠাগারে চলে যেতাম। পয়সাও থাকতো না তো আমাদের। একটু ইন্টারাপ্ট করছি, এর মাঝে তোমার একটা জগৎ তুমি বলনি, আমার যতদূর তুমি একটা নাটকের দল ছিল তোমার। না, নাটকের দল আমার ছিল না, মানে নাটকের জগৎ ইনভলভ হয়েছিলাম, হতে হয়েছিল। কোন দল এটা? মানে সমর চৌধুরী, প্রয়াত সমর চৌধুরী, উনি তো নাট্য ব্যক্তিত্ব, তো ওনার মেয়ে আমার ব্যাচমেট শ্বেতা সরকার। আচ্ছা। তো একদিন আমার এক বন্ধু মারফত কাকু ডাকলেন আমাকে, মানে কাকু ডাকলেন কি, আমি বিভিন্ন কম্পিটিশনস গুলোতে জাজমেন্টের জন্য যেতাম। তো ইঞ্জিনিয়ারিং কলেজে আমি রেগুলার যেতাম তখন। জাজমেন্ট বলতে গানের কম্পিটিশন? আচ্ছা আচ্ছা। মডার্ন সং, অর্কেস্ট্রা সং, এগুলোর উপরে। কারণ টেকনিক্যাল জিনিসগুলো আমি ততদিনে রপ্ত করে ফেলেছি। তো তারপরে ওইখানে প্রচলন ছিল যে যারা জাজ তারা তাদের কেরামতি দেখাবে শেষে। ওইখানে আমাকে যখন স্টেজে ওই সমর চৌধুরী কাকু ওনারা এক্সটেম্পোর জন্য গিয়েছিলেন জাজ, ওরা ওয়েটিং আছে, আমরা শেষ ছাড়বো স্টেজ, ওনারা বসেছিলেন, তো আমার পারফরমেন্স দেখবে। তো ওখানে সবাই ধরেছে আপনি এবার কিছু করুন। তো আমি একটা গান করলাম, অর্কেস্ট্রা ব্যান্ড ছিল, যেমন জি সারে গামা, ওরকম ওদের সঙ্গেই করলাম। ওই গান দেখে না পরের দিনই উনি আমাকে খবর পাঠালেন, বলে এত স্টেজ ফ্রি ছেলেটা, একে আমার লাগবে। আচ্ছা। কেন লাগবে? আমি গেলাম, বলে বাবু আমরা না একটা নাটক করছি, আমরা বাংলাদেশে এটা করতে যাব। বাংলাদেশের রংধেনু থিয়েটার, ওনারা কোচবিহারে জলপাইগুড়িতে অনেকবার অনুষ্ঠান করে গেছে। তো ওনাদের আমন্ত্রণে ইন্ডিয়া বাংলাদেশের একটা মৈত্রী সম্পর্কের জন্য ইন্ডিয়ান ডেলিগেট হিসেবে আমরা যাব ওখানে প্রোগ্রাম করতে। কুচবিহারের কোন একটা সংস্থা, এনজিও আছে, কার্ডা, সম্ভবত মিহির গোস্বামী, সম্ভবত এমপি বা এমএলএ উনি এখন, ওনার একটা সংস্থা আছে, ওনারই আয়োজনে এই টিমটা যাবে বাংলাদেশে, জলপাইগুড়ি কোচবিহার মিলে। তো কলকাতা থেকে আসলেন মলয়দা বলে একজন নাট্য ব্যক্তিত্ব, ডাইরেক্টর, খুব প্রথিত যশা ছিলেন উনি তখন। উনি এলেন। তারপরে যে আমাদের বরেন ভৌমিক বাবুর ভাই, নামটা ভুলে যাচ্ছে ওনার, উনিও নাট্য ব্যক্তিত্ব, উনিও এলেন। এই দুইজনে আমাদেরকে ট্রেনিং করা শুরু করলেন। তারপর আমি বললাম যে কাকু আমি তো ডায়লগ ফাইলগ তো আমি জানি না, এবার ওখানে একটা শয়তানের ছাওয়াল বলে নাটক, নারায়ণ সান্যালের লেখা, ওই নাটকটাকে ডিসাইড করা হলো যে এটাকে আমরা বাংলাদেশে করব। তো সেই জন্য মানে মানে ওইখানে ইসলামিক কিছু ক্যারেক্টার্স আছে, ওইগুলোকে ঠিক মতো করতে গেলে একজন মুসলমান লোক দরকার, যে আমাদেরকে গাইড করতে পারবে যে এইটা এই হয়, এটা ওই হয়, এই মানে ইসলামিক রীতি রেওয়াজ। তো ওই জন্য আমার এন্ট্রি হলো ওখানে। এবার আমি তো ডায়লগ থ্রো করতে পারি না, গানের মতন শুরু হচ্ছে। আর আমাকে দিয়েছিল পাক রেঞ্জার্সদের একটা পোস্ট, হ্যাঁ, সেনাবাহিনীর। তো সেনাবাহিনী। তারপরে এবার সমর চৌধুরী কাকু বলছে আচ্ছা সব তো হলো, এই ড্রেস, বন্দুক, এবার আমি নিয়ে আসবো, অরিজিনাল বন্দুক নিয়ে আসবো, ডিপি রাইফেলস। অরিজিনাল বন্দুক নিয়ে আসবে, ডিপি রাইফেলস? ডিপিটা কি? মানে ডিপি রাইফেলস এর ড্রিল প্র্যাকটিস। আচ্ছা। ওটা তো ফায়ারিং পিন থাকে না, ওটা প্র্যাকটিসের জন্য, হ্যাঁ, ড্রিল বা ডেমো প্র্যাকটিস। কোথায় পাবে তুমি? আমি আমার এনসিসি থেকে নিয়ে আসবো, তোমাকে দেবে। তুমি তো এনসিসি তে নেই এখন, তুমি এনসিসি কলেজ থেকে পাস করে গেছো। হ্যাঁ হ্যাঁ দেবে, নিশ্চয়ই দেবে, সেই রেপুটেশন আছে আমার। তো 6খানা বন্দুক আমি নিয়ে হাজির হয়ে গেছি না, উনি কাঁপতে শুরু করেছে দেখে, বলে এইগুলো আমার বাড়িতে রাখবো না রে বাবা, না 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 না, কারণ আপনার বাড়িতে রাখবো না, নাটকের সময়টুকু আপনার বাড়িতে থাকবে, তারপরে এটা থানায় জমা হবে প্রতিদিন, আবার আমি থানা থেকে নিয়ে আসবো, কারণ এটা কারো বাড়িতে রাখার জিনিস নয়, কিছু এসওপি আছে, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর গুলো মেনটেন করতে হয়। উনি না ওই দেখে না অভিভূত হয়ে গেছে যে বন্দুক বন্য ছেলেটা নিয়ে চলে আসলো, মানে হ্যাঁ এইটুকু তো আমি করতেই পারবো। ওইগুলো দিয়ে হতো, প্রতিদিন খাওয়া দাওয়া হতো, আর আমরা বাংলাদেশে যাব, ইন্ডিয়ান ডেলিগেট হিসেবে যাব, বিশাল একটা আনন্দ। পাসপোর্ট হয়ে গেল আমাদের, তখন অনলাইনের ব্যাপার ছিল না, ডিএম অফিস থেকে পাসপোর্ট হতো, ইন্ডিয়া বাংলাদেশ পাসপোর্ট হয়ে গেল। তো যে কোনো একটা কারণে পরে রবীন্দ্র ভবনে নাট্য ট্রায়াল মঞ্চস্থ হলো, সেখানে অনেক ভুল ত্রুটিগুলো ধরা পড়লো, সেগুলোকে রেকটিফিকেশন করা হলো। যে কোনো কারণেই হোক তখন আর যাওয়া হয়নি। এবার তোমাকে আমি বলি, এই যে নাটকটার কথা আমি কেন বললাম, এই রবীন্দ্র ভবনে যে নাটকটা হচ্ছিল সেটা আমি দেখেছি। আচ্ছা।
এবং এবং আমি তখন তোমাকে অতটা চিন্তাম না। সত্যি রফিকুল দা একটা কান মানে নাম ভেসে আসছিল, বাট সে কে জানতাম না অতটা, সে সিঙ্গার নাকি একটা পপুলার চরিত্র তুমি তখন। আমি যখন নাটকটা কার সঙ্গে বসে দেখছি মনে নেই, আমি তখন ছোট, অনেকটাই ছোট। তুমি ওই পাক রেঞ্জের কথাটা বলো, তুমি ড্রেসটা পরে আমার দিয়ে শুরু নাটকটা, হ্যাঁ। আমি এটা রাষ্ট্রীয় সালাম হ্যাঁ, দিয়ে সালাম দিয়ে গাট গাট করে চলে যাচ্ছে, পিছনে দাঁড়া আছো মঞ্চের মধ্যে, এবং আমার এখনো মনে আছে মঞ্চের বাঁ দিকটাতে তুমি ছিলাম। আমি জানি না ঠিক কিনা ভুল বললাম, তখন আমি বলছি এইটাই কি রফিকুল দা, এটাই কি রফিকুল দা, রোগা পাতলা চেহারা। রোগা পাতলা টিকটিকি, এত লম্বা, রোগা টিকটিকি এত লম্বা। আমার তোমার ড্রেসটা আমার এখনো মনে ধরাঢালা ছিল, হ্যাঁ। ধরাঢালা ছিল একটু আর কি, হ্যাঁ। তো তখন আমি জানতাম যে রফিকুল দা নাট্য ব্যক্তিত্ব। তার বেশ বহু বছর পর একদিন একটা গান আমি তো মঞ্চে তোমার শুনতেছিলাম, ও তোমার মনে নেই, আমি সেখানে যাচ্ছিলাম, আর আমি তো বাবুজিদার কণ্ঠে আমি শুনেছি হচ্ছে রফিকুল, বাবুজিদা, হ্যাঁ। নমস্কার। তারপরে তোমার কণ্ঠ, আমি এটা গান বাজছে বোধহয় অরিজিনাল, এখন আমাকে বললো যে না অর্কেস্ট্রা হচ্ছে, রফিকুল দা মঞ্চে আছে। দ্যাট টাইম আমি তখন ওইখান থেকে তোমার ফ্যান বলা যেতে পারে, আমি তোমার কথা প্রথম শুনতে পেলাম।